মেঘ, দেখ দেখ আমি কাকে খুঁজে পেয়েছি। অবশেষে শ্যামকন্যাকে খুঁজে পেয়েছি আমি। মাহরিন আলোর হাত টেনে নিয়ে যায় মেঘালয়ের সামনে। মেঘালয় প্রথমে স্তব্ধ হয়ে যায়, তারপর আলোর দিকে ভ্রু কুঁচকে তাকায়। এবার আলোর মেঘালয়ের দৃষ্টি অপেক্ষা করতে মন চায়, কিন্তু সেই রকম কোনো ব্যবস্থাই তো নেই। ইস কি লজ্জা, কি লজ্জা। তোমাকে ছোট চাচ্চু ডাকছে মা, আপাতত তুমি না হয় সেদিকেই যাও। মেঘালয় শান্ত স্বরে বলল তার মাকে। মাহরিন যেন দোটানায় পড়ল। শ্যামকন্যাকে রেখে যেতে মন চাইছে না। মেয়েটা যদি আবারও চলে যায়। পরক্ষণেই মাথায় একটা বুদ্ধি আসে। মাহরিন এবার আলোর দিকে ফিরে বলল, ও হচ্ছে আমার ছেলে মেঘালয়, ইতিহাস আহমেদ। সেদিন তোমার সঙ্গে ওরই ফোন কলে কথা হয়েছিল। তুমি একটু মেঘালয়ের সঙ্গে থাকো, আমি একটু আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না মেয়ে। আলো এবার যেন আর একটু মিলেই যায়। মেঘালয় কিছু বলতে চাইলে মাহরিন ইশারায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে চলে গেল। মেঘালয় ফস করে একটা শ্বাস ছেড়ে আলোকে উদ্দেশ্য করে বলল, তো মিস মিথ্যাবতী, সেদিন আমার সঙ্গে মিথ্যা বললেন কেন? সত্যি বললে কি হতো? মেঘালয়ের মুখ থেকে মিথ্যাবতী নামখানি শুনে ভীষণ বিরক্ত হয় আলো। অন্যদিকে তাকালো। লোকটার সঙ্গে কথা বলবে কি ভয়ে হৃৎপিণ্ড যেভাবে কাঁপছে, মনে হচ্ছে বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। কথা না বললে কণ্ঠ দিয়ে স্বর না বেরিয়ে হৃদয়ের ক্ষিপ্র গতিতে চলা শব্দ বের হয়ে আসবে। এমনিতেই তাকে মিথ্যাবাদী ভাবছে, তার চেয়ে বরং চুপচাপ থাকাই শ্রেয়। সুযোগ পেলে কোনো এক ফাঁকে সে বেরিয়ে পড়বে, কিন্তু সেই সুযোগ আর পেল না আলো। কিছুক্ষণের মধ্যে মাহরিন ফিরে আসে এবং মেঘালয় কিছু একটা বলতেই সে বর কোণে যেখানে আসে সেখানে চলে যায়। আলোর হাত ধরে মাহরিন কোলাহল থেকে সামান্য দূরে চলে গেল। আলো যেন কাঠপুতুলের মতো ওনার পিছনে পিছনে এগিয়ে যাচ্ছে। অথচ সে বারণ করতে পারত, কিন্তু বারণ করার সাধ্য কার আছে? আলো সহ সব আজ ফুরিয়ে গেছে। তোমার নাম কি? আলোর মুখোমুখি দাঁড়িয়ে আদুরে সুরে প্রশ্ন করলো মাহরিন। আলো দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। আমার নাম তামান্না ইসলাম আলো। তোমার বাবা মায়ের নাম? বাবার নাম আফসার উদ্দিন, জন্মদাত্রী মায়ের নাম হাবিবা। যদিও তিনি বেঁচে নেই। তোমার বাবা কি বিপত্তিক রয়ে গেছেন নাকি? মাহরিনের প্রশ্ন শুনে খানিকটা অস্বস্তি ফিল করে আলো, কারণ এত এত ব্যক্তিগত তথ্য তার বলতে ইচ্ছে করছে না। প্রশ্ন যেহেতু করে ফেলেছে সেহেতু এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমার মায়ের অবর্তমানে আরও একজন মা আছেন আমার, যিনি 3 দিন বয়সে থেকে আমাকে আজ পর্যন্ত লালন পালন করে আসছেন। ওনার নাম সিতারা বেগম, আমার বাবার দ্বিতীয় স্ত্রী। মাহরিনের কেন যেন এবার কষ্ট পাচ্ছে আলোর জন্য। আহারে, মা নেই যার, পোড়া কপাল তার। মাহরিন আলোর হাতটা ধরে বলল, আজ আমার মেজো ছেলের বিয়ে। আমার ছেলেদের বাবা গত হয়েছে আজ 5 বছর হলো। বুঝতেই পারছো তার অবর্তমানে আজ আমার কতখানি দায়িত্ব বেড়ে গেছে। তাই তোমার সঙ্গে আমার অনেক গল্প করার ইচ্ছে থাকলেও আমি অপরক। বিয়ের ব্যাপারটা মিটে গেলে আমি তোমার সঙ্গে আবারও দেখা করব। আলো, তোমার বাসার ঠিকানা দেবে আমায়? আলো বিস্মিত হয়ে গেল। কাব্য স্যারের মা উনি? এবার তো নিজেকে কেমন ছোট মনে হচ্ছে নিজের কাছে। সবাই কি ভাববে তার ব্যাপারে জানার পর, বিশেষ করে কাব্য স্যার। তাছাড়া মেঘালয় নামের মানুষটা কি আর লুকিয়ে রাখবে সেদিনের ব্যাপারটা? কি ভাবছো আলো? আমাকে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ জানাবে না? মাহরিন কথায় আলো ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। তারপর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল, আন্টি, আপনি অবশ্যই যাবেন আমাদের বাড়িতে। কাব্য স্যারের কাছ থেকে ঠিকানা জেনে নেবেন, উনি চেনেন আমাদের বাসা। মাহরিন যেন আরও এক দফা অবাক হলেন। মেয়েটা এত হাতের কাছে ছিল, অথচ কত খুঁজছেন। আজ যদি কাব্য তার স্টুডেন্টদের ইনভাইট না করত, তবে আলোকে পাওয়া হতো না। সৃষ্টিকর্তার এত নিখুঁত পরিকল্পনা মাঝে মাঝে তাকে অবাক করে। সেদিন মতো আলোকে বিদায় জানালেন মাহরিন, তবে আবারও যে আলোকে সঙ্গে দেখা করবেন তিনি বলে রাখলেন। আলো কোনো মতে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর
পুতুলের জন্য অপেক্ষা করতে লাগলো। পুতুল এলো প্রায় 10 মিনিট পর। তারপর পুতুলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল আলো। জিসি কনভেনশন সেন্টার থেকে সোজা একটা রিক্সা ডেকে উঠে বসলো ওরা দুজন। রিক্সা যখন চলতে শুরু করলো তখন আলো হাফ ছেড়ে বাঁচলো যেন। কারণটা হচ্ছে মেঘালয় মানুষটার দৃষ্টি আলোকে বারবার নাড়িয়ে দিচ্ছে। মানুষটা তাকে মিথ্যাবাদী ভাবছে, অথচ আলো যা ভেবে মিথ্যা বলেছিল তার আর হলো কই। সেই তো তাদের চোখের ধরা পড়ল সে, তাই তার সামনে দ্বিতীয়বার পড়ার আগেই সে চলে এসেছে। বেঁচে থাকলে মানুষটার সামনে জীবনে ভুল করলেও যাবে না। আলো যখন আকাশ কুসুম ভাবছিল ঠিক তখনই পুতুল বলল, আগামীকাল আসবি না? আগামীকাল কোথায় যাব? কেন, স্যারের রিসিপশনে আসবি? ভুলে গেলি নাকি? হায় আল্লাহ, পালিয়ে থাকার প্ল্যান করছি আর বারবার প্ল্যান পণ্ডন হচ্ছে। আলো হাত দিয়ে কপাল চেপে ধরল। বাকিটা পথ সে চুপ করে রইল। পুতুল অপর পক্ষের নীরবতা দেখে চুপ করে রইল সারাটা পথ। মেঘালয় কাব্যের কানের কাছে মুখ বাড়িয়ে বলল, আর কত ছবি তুলবা ভাই? বিশ্বাস করো আমার বিরক্তি লাগছে, কিন্তু তোমার এনার্জি দেখে মনে হচ্ছে তুমি আর শতাধিক ছবি তুলতে পারবে। এত এনার্জির যোগানদার কি আমাদের ভাবি? শেষ কথাটা ইতিকে উদ্দেশ্য করে মেঘালয়। ইতি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কাব্য মেঘালয়ের পেটে কুইন দিয়ে গুঁতো দিয়ে বলল, বড় ভাইয়ের সঙ্গে মজা নিস? আমার জায়গায় দাঁড়িয়ে দেখ, কত আনন্দ হাড়ে হাড়ে টের পাবি। মেয়েকে হাসি দিতে দিতে গাল ব্যথা হয়ে গেল আমার। আধা ঘন্টা বড় ভাই আমার তুমি। হাসি দিচ্ছ কেন? মুখ কালো করে দাঁড়িয়ে থাকো। সবাই এবার তোমার কালো মুখের রহস্য উদ্ঘাটন করতে নেমে পড়বে। ছবি তুলতে আসবে না আর এই ফাঁকে আমরা ভাবিকে নিয়ে চলে যাব। বেশ ক্লান্ত লাগছে এবার। মেঘালয় কাব্যের কাঁধে মাথা রেখে কথাটি বলল। কাব্য হেসে ফেলল। এমন সময় মাহরিন এগিয়ে এলো তাদের কাছে। মেঘালয় তার মায়ের আশেপাশে সেই মিথ্যাবতীকে খুঁজছে যেন, কিন্তু মাকে জিজ্ঞেস করতে তার যত আপত্তি। একটা অজানা মেয়ের থাকা না থাকা সম্পর্কে প্রশ্ন করা যায় না। ব্যাপারটা ভারী দৃষ্টিকূট দেখায়। চল চল, বৌমাকে নিয়ে চল। তুমি এতক্ষণ কোথায় ছিলে মা? কাব্য প্রশ্ন করল। তোর স্টুডেন্টদের সঙ্গে আলাপ করছিলাম, মাহরিন মুচকি হেসে জবাব দেয়। মেঘালয় ভূ কুঁচকে ফেলল। কাব্য সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কোন স্টুডেন্টের সঙ্গে? তামান্না ইসলাম আলোর সঙ্গে। কাব্য অবাক হয়ে গেছে আলোর নাম শুনে। এদিকে মেঘালয় আলো নামটা মনে মনে আওয়ারায়। মেয়েটা নামের মতো নয়, সাংঘাতিক মিথ্যাবাদী একটা মেয়ে। তাকে সেদিন রোদের মধ্যে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল। আচ্ছা, মেয়েটা কি অহংকারী? মাহরিনকে প্রশ্ন করে এবার মেঘালয় ফোরন কাটল। তোমার শ্যামবতী কি তবে ভাইয়ার স্টুডেন্ট? মাহরিন হেসে মাথা নাড়ায়। কাব্য এবং মেঘালয় অবাক হলো। কি অবাক কাণ্ড! যাকে খুঁজতে খুঁজতে হয়রান সে তো কাছেই ছিল। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো। বরযাত্রীর বিশাল গাড়ি বহন কাব্য এবং ইতিকে নিয়ে রওনা হলো। পরদিন সকালে আলো যখন ঘুম থেকে জেগে উঠল তখনই বাইরে থেকে ভেসে এলো চেনা এবং অচেনা কণ্ঠস্বর। আলো কিছুটা ভয় পেয়ে কোনো মতে গায়ে ওড়না জড়িয়ে এলোমেলো হাতে চুলগুলো খোপা করে ঘর থেকে বের হয়ে এলো এবং যাদের দেখলো তাতেই সে স্তব্ধ হয়ে গেছে, কারণ কাব্য এবং মাহরিন এসেছে। আলোকে দেখে মাহরিনের বলল, সাত সকালে তোমাকে জ্বালাতে চলে আসলাম। আলো যারা ভাষা হারিয়ে ফেলল। আচ্ছা, সে কি স্বপ্ন দেখছে? কিন্তু স্বপ্ন কি রঙিন হয়? ধীরে ধীরে আলো টের পেল চোখের সামনে যা দেখছে সবই সত্য। আলো হুট করে লজ্জা পাচ্ছে। তাদের এই ছোট্ট কুটির কাব্য স্যার এবং ওনার মায়ের আগমন যেন আলোর জীবনের সবচেয়ে লজ্জাজনক অধ্যায় হিসাবে গেঁথে রইল তার স্মৃতিতে। তৈরি হয়ে নাও আলো, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। আমার রিসিপশন পার্টিতে তুমি হচ্ছ আমার মায়ের স্পেশাল গেস্ট।
কাব্যের কথা শুনে আলো তার বাবার দিকে তাকালো। আফসার সাহেব সেখান থেকে উঠে চলে এলেন। আলো তার বাবাকে নিয়ে নিজের ঘরে ফিরলেন। তারপর আলোর দিকে হাসি মুখে তাকিয়ে বললেন, যা আলো, তোর স্যার এবং ওনার মা তোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেই তোকে তাদের অনুষ্ঠানে নিয়ে যেতে এসেছে। আমাকে সেদিনের ব্যাপারটা বললি না যে? কিন্তু বাবা, আমি পারবো না যেতে। আমার কারো কৃতজ্ঞতা স্বীকারোক্তি জানার প্রয়োজন নেই। আলোর কথা শুনে আফসার সাহেব আলোর মাথায় হাত রেখে বললেন, তারা আমাদের বাড়িতে আগত মেহমান, তোর প্রতি তারা কৃতজ্ঞ। এখন কৃতজ্ঞতা থেকেই হোক কিংবা স্নেহ থেকেই তাদের বাড়ির ছেলের অনুষ্ঠানে তোর উপস্থিতি কামনা করছে তারা। ব্যাস, তুই তাদের সঙ্গে চলে যা আজ। এরপর সব কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটির হিসেব আমি বুঝি না বাবা, আমি সাহায্য করেছি, দ্যাটস ইট। আমার কৃতজ্ঞতা স্বীকারোক্তির প্রয়োজন নেই। তুমি তাদের বারণ করে দাও, আমি যেতে পারবো না। কথাটা বলেই আলো খাটের উপর গিয়ে শুয়ে পড়ল। আফসার সাহেব দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন আলোর ঘর থেকে। যে যেতে চায় না তাকে কি জোর করে পাঠানো যায়? আলো কাঁথা মুড়িয়ে দিয়ে শুয়েছিল। এমন সময় সে টের পেল কেউ তার খাটে এসে বসেছে। আলো ধীরে ধীরে কাঁথা সরিয়ে দেখতে চাইল কে এসেছে। আমার মেয়ে নেই আলো, তাই তোমাকেই কেন জানি আমার মেয়ের মতো করে আদর করতে ইচ্ছে করে। আজ একটা দিনের জন্য তুমি না হয় আমার মেয়ে হলে, ব্যাস এই একটা দিনের জন্য হলেও চলবে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। কৃতজ্ঞ স্বীকার করছি না আমি, কারণ মেয়েরা সন্তানের সামনে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে না। আমি একজন মা হিসেবে আজ তোমার কাছে এসেছি। ব্যাস এই একটা দিনের জন্য তুমি আমার পাশে থাকবে। তুমি আমার এই আবদার পূরণ করবে। আর তো আলো। গল্প মেঘের ওপারে আলো।